সুন্দর ছোট্ট একটা গ্রাম ছিল। গ্রামের মধ্যে মানুষের টাকা পয়সা কম থাকলেও আনন্দের অভাব ছিল না। কিন্তু একদিন সবকিছু পাল্টে যায়। টেকনোলজি বা প্রযুক্তি যেমন মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়, একইভাবে মানব সভ্যতাকে এমন ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিতে পারে যা মানুষ কল্পনাও করতে পারেনি। প্যান্ডোরা। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটার নাম জো। জো তার মা, বৌদি আর ছোট্ট ভাইপোর সাথে দক্ষিণ কোরিয়ার একটা ছোট গ্রামে বসবাস করত। হাসি খুশি সংসার তাদের। জোয়ের মা এবং বৌদি একটা খাবারের হোটেল চালায়। জোয়ের একটা প্রেমিকাও আছে, তার নাম ইউনসু। জো গ্রামে তেমন একটা কাজের ব্যবস্থা করে উঠতে পারেনি, সেজন্য সে তাদের গ্রামে অবস্থিত একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ করে। জোয়ের বাবা এবং দাদা বহু বছর হলো এই পাওয়ার প্ল্যান্টে কাজ করতে গিয়ে মারা গিয়েছিল। সে কথা আজও ভুলতে পারেনি জো। জোয়ের ছোটবেলার বন্ধুরাও এই পাওয়ার প্ল্যান্টেই কাজ করত। প্রতিদিনের মতো সবাই একসাথে প্ল্যান্টে পৌঁছায়। এই প্ল্যান্ট অনেক পুরনো ছিল এবং কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্টের কাছে একটা রিপোর্ট পেশ করা হয়, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল এই প্ল্যান্টের 1 নম্বর ইউনিটের অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব ওই ইউনিটটা বন্ধ করে দেওয়া উচিত, নয়তো যে কোনো দিন কোনো একটা বড় বিপদ কিন্তু ঘটতে পারে। প্ল্যান্টে কর্মরত একজন সিনিয়র অফিসার 1 নম্বর ইউনিটের দুর্বল অবস্থা সম্বন্ধে জানত। রিপোর্ট দেখার পরেও সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, কারণ ওই পাওয়ার প্ল্যান্ট থেকেই শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বা কারেন্ট সাপ্লাই হতো। যে কোনো সময় বিপদ ঘটতে পারে এটা জানার পরেও সেই প্ল্যান্টের কাজ জোর কদমে চলতে থাকে। এভাবেই কাটতে থাকে দিনের পর দিন। কিন্তু কথায় বলে, বিপদ যদি দরজায় চলে আসে তাহলে আর তাকে কে ঠেকাবে। কিছুদিনের মধ্যেই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে এই গ্রাম। চোখের সামনে ভূমিকম্পের ফলে তছনছ হয়ে যাচ্ছিল গোটা অঞ্চল। ভেঙে পড়ছিল মানুষের বাড়িঘর, দোকানপাট। আর এই ভূমিকম্পের হাত থেকে বাদ পড়ে না এই পাওয়ার প্ল্যান্টও। পাওয়ার প্ল্যান্টে বিশাল বড়সড় বিপদ নেমে আসে। বিপদের আশঙ্কা নিয়ে বেজে ওঠে সিকিউরিটি অ্যালার্ম। প্ল্যান্টের সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। কিছুক্ষণ পরে জানা যায় ভূমিকম্পের কারণে ইউনিট 1-এর কুলেন্ট পাইপে ফাটল ধরেছে। অর্থাৎ যেটা ভয় ছিল সেটাই হলো। পাওয়ার প্ল্যান্টের 1 নম্বর ইউনিটে ফাটল দেখা দিয়েছে। এখানে বলে দিই এই কুলেন্ট পাইপের কাজ কি। নিউক্লিয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার রিয়াকশন যখন হয় তখন সেখান থেকে প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং এই জন্য নিউক্লিয়ার চেম্বারকে ঠান্ডা রাখার জন্য কুলেন্টের ব্যবহার করা হয়। এই কুলেন্টের পাইপ যদি কাজ না করে তাহলে রিয়াকশনের ফলে উৎপন্ন যে তাপ সেটাতে নিউক্লিয়ার চেম্বার ব্লাস্ট করতে পারে এবং যার ফলে বিষাক্ত তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন বাতাসের মধ্যে মিশে চোখের নিমিষে ধ্বংস করে দিতে পারে জনজীবনকে। বলতে পারো পারমাণবিক বোমের মতোই। প্ল্যান্টের কর্মীরা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ তারা জানে এই পাইপটা বেশিক্ষণ নষ্ট থাকলে কি ভয়ঙ্কর বিপদ হতে পারে। তারা সময় নষ্ট না করেই জোর কদমে সেই পাইপটাকে রিপেয়ার করা শুরু করে। পাইপটা বহু পুরানো হওয়ায় রিপেয়ারিংয়ের কাজ চলাকালীন পাইপের মধ্যে বড় পরিমাণে একটা ফাটল দেখা দেয় এবং সেখানে কর্মরত 2 জন কর্মী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসলে সেই পাইপের মধ্যে দিয়ে যেই গ্যাসটা যাতায়াত করে তা মানুষের জন্য প্রচণ্ড ক্ষতিকারক এবং যেহেতু পাইপে ফাটল ধরেছিল সুতরাং গ্যাসটা বাইরে বেরিয়ে আসছিল। কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের অবস্থা দেখে জোয়ের মনে পড়ে যায় ঠিক কয়েক বছর আগে এইভাবেই তার বাবার দাদার মৃত্যু হয়েছিল। ভয় পেয়ে জো প্ল্যান্ট থেকে বেরোতেই যাবে, এর মধ্যে আবার সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, ফলে জো সেখান থেকে বেরোতে পারে না। ওদিকে সরকারের কাছে এই প্ল্যান্টের দুরবস্থার খবর পৌঁছালে প্রথম অবস্থায় সরকার কোনো পদক্ষেপ না নিলেও কিছুক্ষণ পর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় যে সেই পাওয়ার প্ল্যান্টের আশেপাশের এলাকার লোকজনকে সুরক্ষিত স্থানে সরিয়ে এলাকা খালি করা হবে। প্ল্যান অনুযায়ী সরকার বাসে করে মানুষদেরকে একটা স্টেডিয়ামে নিয়ে যায়, যদিও তখন কোনো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি যে কেন তাদেরকে সেই জায়গা থেকে সরানো হচ্ছে। জোয়ের পরিবার এবং তার প্রেমিকা ইউনসু ওই স্টেডিয়ামে যায়। ওদিকে কিছুক্ষণের মধ্যেই প্ল্যান্টের কর্মীরা অসুস্থ বোধ করলে তারা বুঝতে পারে মৃত্যু তাদের সামনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ প্ল্যান্টের মধ্যে কুলেন্ট যে পাইপ আছে সেই পাইপটা লিক করে গেছে এবং হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে। বাইরে বেরোনোর জন্য তারা মেন গেটের দিকে ছোটে, কিন্তু দেখা যায় সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই মিলিতভাবে আপ্রাণ চেষ্টা করে দরজা খোলার, কিন্তু কোনোভাবেই লাভ হয় না। প্রাণ ভয়ে পাগলের মতো আচরণ করতে থাকে তারা, যদিও মালিক পক্ষের এতে কোনো হেলদোল ছিল না। তারা তখনও কর্মীদেরকে কাজ করতে বলছে। ওদিকে সেফটি টিমের সব চেষ্টায় বিফল হতে দেখা যায়, কারণ কোনোভাবেই নিউক্লিয়ার চেম্বারকে ঠান্ডা করা যাচ্ছে না। অবশেষে চেম্বার এতটাই গরম হয়ে যায় যে সমস্ত মেশিনপত্র কাজ করা বন্ধ করে দেয়। ফলে পাইপ ঠিক করার জন্য 2 জন কর্মীকে আবারও সেখানে পাঠানো হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রবল বিস্ফোরণে ফেটে যায় পাওয়ার প্ল্যান্টের 1 নম্বর চেম্বার। প্ল্যান্টের ভাঙা অংশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের দাপটে কেঁপে ওঠে পুরো এলাকা। নিউক্লিয়ার রেডিয়েশনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো আকাশ। প্ল্যান্টের মধ্যে কর্মীদের অবস্থা আরও শোচনীয়। বিস্ফোরণের ফলে বহু কর্মী সেখানেই মারা যায়। জো আহত হলেও সে কোনো রকমে প্রাণে বেঁচেছিল। জো সেই ধ্বংসপুরীর মধ্যে চাপা পড়ে থাকা কর্মীদের বাঁচানোর চেষ্টা করছিল। প্ল্যান্টে ব্লাস্ট হয়েছে জানতে পেরে ইউনসু জোয়ের খোঁজ করতে করতে সেখানে চলে আসে। বহু মানুষের ভিড়ে এসে চিৎকার করে জোকে ডাকতে থাকে। এর মধ্যেই জো তার এক আহত সহকর্মীকে নিয়ে প্ল্যান্টের বাইরে আসে। ইউনসু জোকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু আশেপাশের ভয়াবহতা দেখে জো ইউনসুকে ফিরিয়ে দেয়। সে বলে, প্ল্যান্টের মধ্যে এখনো অনেক মানুষ আটকে আছে, আমাকে যেতেই হবে। এই বলে জো আবার সেই প্ল্যান্টের দিকে চলে যায় এবং যাওয়ার সময় ইউনসুকে বলে, তুমি আমার পরিবারকে নিয়ে অনেক দূরে চলে যাও, যত দূরে তুমি যেতে পারো, কারণ মৃত্যু আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে। এই তো সবে শুরু।
এটা সে এই জন্য বলে কারণ সে যেহেতু ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ করত, সুতরাং সে জানতো যে এখানকার একটা চেম্বার ব্লাস্ট হয়ে গেলে কী পরিমাণে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন বাতাসে ছড়িয়ে পড়বে এবং মানুষ সেখানে আর বেঁচে থাকতে পারবে না। তাই সে ইউনসুকে বলেছে তার পরিবারকে নিয়ে যতটা সম্ভব দূরে চলে যেতে, পালিয়ে যেতে। ইউনসু জোকে একা ফেলে যেতে না চাইলেও তাকে যেতে হয়। বাতাসে রেডিয়েশনের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যে দমকলের গাড়ি এসে সেখানে পৌঁছে যায় এবং নিউক্লিয়ার চেম্বারকে ঠান্ডা করার জন্য বড় বড় পাইপের মাধ্যমে চেম্বারে জল দেওয়া শুরু হয়। ইউনসু স্টেডিয়ামে পৌঁছে যায় যেখানে বাকি সব লোকজনদের রাখা হয়েছিল এবং সে সেখানে গিয়ে নিউক্লিয়ার চেম্বার যে ব্লাস্ট হয়েছে সে কথা জানিয়ে দেয়। সাধারণ মানুষ প্রাণ বাঁচানোর দায়ে স্টেডিয়াম থেকে বেরোতে গেলে তারা দেখে স্টেডিয়ামের গেট জুড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। গেট খোলার জন্য সবাই চিৎকার চেঁচামেচি করলেও গেট কিন্তু খোলা হয় না। এমনকি ভয়াবহতার খবর যাতে শহরের মধ্যে না ছড়িয়ে পড়ে সেজন্য ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফোনের নেটওয়ার্কও, কারণ সরকার চাইছিল না যে এই প্ল্যানটা যে বিস্ফোরণ হয়েছে সেই খবর জানাজানি হোক, কারণ তাতে অনেক সমস্যা হবে। একদিকে জনগণের মধ্যে হুড়োহুড়ি লেগে যাবে এবং অন্যদিকে রাজনৈতিক সমস্যা শুরু হবে, কারণ পারমাণবিক প্ল্যান্টে বিস্ফোরণ হওয়া মানে সেই তেজস্ক্রিয়তা আশেপাশের দেশগুলোকেও ভুগতে হবে। সুতরাং সবকিছু ভেবে সরকার চাইছিল এটাকে সবার থেকে আড়ালে রাখতে। ওদিকে দেখা যায় জো এবং তার সহকর্মীরা মিলে ভেতরে আটকে থাকা লোকেদের বাইরে আনতে থাকে, কিন্তু রেডিয়েশনের ফলে জো অসুস্থ হয়ে পড়ে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। জোকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের অবস্থা প্রচণ্ড শোচনীয়। সেখানেও প্রচুর মানুষ যন্ত্রণায় ছটফট করছে। সে এক বিভৎস দৃশ্য। রেডিয়েশনের ফলে তাদের সারা শরীর পুড়ে যাচ্ছে। অসুস্থ কর্মীদের উপরে ঠান্ডা জল ঢালা হচ্ছে যাতে শরীরের জ্বালা যন্ত্রণা একটু কম হয়। প্ল্যান্টের উদ্ধার কার্যে আসা দমকল কর্মীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। একসময় রাত শেষ হয়, ভোরের আলো ফোটে, কিন্তু ভয়াবহতা একই রকম আছে। ইউনসু লক্ষ্য করে যে স্টেডিয়ামে পাহারায় থাকা পুলিশরা সেখান থেকে পালিয়ে গেছে। তারাও প্রাণভয়ই পালিয়েছে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা সে খুব ভালো করে বুঝতে পারে এবং সমস্ত লোককে নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। কোনো রকমে তারা স্টেডিয়ামের গেট ভেঙে বাইরে আসে। ইউনসু শহর থেকে বেরোনোর জন্য সবাইকে নিয়ে বাসে করে রওনা হয়। মিডিয়াতেও তখন বিস্ফোরণের খবর জানাজানি হয়ে গেছে। ফলে ওই অঞ্চলের সমস্ত মানুষ বাড়ি ঘর ছেড়ে প্রাণে বাঁচতে রাস্তায় নেমে পড়ে। পুরো শহর জুড়ে জ্যাম লেগে যায়। শহর ছেড়ে পালানোর জন্য মানুষেরা রেল স্টেশন এবং বাস স্টপে গিয়ে ভিড় জমায়। ইউনসু বাস নিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই অত্যাধিক ট্রাফিকের কারণে আর এগোতে পারে না। হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে গাড়ি ছেড়ে রাস্তায় দৌড়ানো শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল ক্রমশ। অবশেষে দেশের রাষ্ট্রপতি সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চিফের সঙ্গে কথা বলে। চিফ রাষ্ট্রপতিকে বুদ্ধি দেয় যে যদি আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেই রিঅ্যাক্টরের ওপরে সমুদ্রে জল ছিটাই তাহলে তাড়াতাড়ি সবকিছু নিয়ন্ত্রণে আসতে পারে। কিন্তু ধীরে ধীরে সব পরিকল্পনাই কেমন যেন ব্যর্থ হতে থাকে। পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। ইউনসু জোয়ের পরিবারকে নিয়ে বাস থেকে নেমে হাঁটতে শুরু করে, কিন্তু ততক্ষণে বাতাসে রেডিয়েশন তাদের কাছে পৌঁছে গেছে। রেডিয়েশনের প্রভাবে সেখানকার মানুষও অসুস্থ হয়ে পড়ে। প্রাণ ভয়ে মানুষেরা পাগলের মতো ছোটাছুটি শুরু করে। অবশেষে রাষ্ট্রপতি দেখেন যে আর কোনো উপায় নেই মানুষকে বাঁচানোর। সুতরাং তিনি একটা সাংবাদিক সম্মেলন করেন এবং সেই প্ল্যান্টের ভেতরে থাকা কর্মীদের উদ্দেশ্যে বলে, এই ক্ষতিকারক রেডিয়েশন থেকে যদি শহরকে বাঁচাতে পারে কেউ সেটা একমাত্র আপনারা, কারণ আপনারা এই প্ল্যান্টে কাজ করেছেন। সুতরাং আপনারা খুব ভালো করেই জানেন যে কোনটা কিভাবে নিয়ন্ত্রণে আনা উচিত। আমি জানি কাজটা কঠিন হবে, কিন্তু শেষবারের মতো চেষ্টা আপনাদের কি করতে হবে। হসপিটালে বসে জো টিভিতে রাষ্ট্রপতির এই অনুরোধ শুনে এবং জো ঠিক করে সে আবার প্ল্যান্টে ফিরে যাবে। জো তার সহকর্মীদের বলে, আজ যদি আমরা প্ল্যান্টে ফিরে না যাই তাহলে রেডিয়েশন থেকে আমাদের পরিবারও রক্ষা পাবে না, আমাদের দেশও রক্ষা পাবে না। আমাদের নিজেদের পরিবার, শহর, দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আবার সেই মৃত্যুর মুখে ফিরে যেতে হবে। জো ইউনসুকে ফোনে প্ল্যান্টে ফেরার কথা জানালে ইউনসু তাকে যেতে দিতে রাজি হয় না, কিন্তু জো ঠিক করে নিয়েছিল সেই কাজ করবে। ইউনসু জোকে বলে, তুমি আমাকে কথা দাও, তুমি সুস্থ হবে, আমার কাছে ফিরে আসবে, তবেই আমি তোমাকে যেতে দেবো। কারণ সে জোকে খুব ভালোবাসত। জো ইউনসুকে প্রমিস করে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু জো জানতো সে ইউনসুকে মিথ্যে কথা বলছে, কারণ সে যদি আবার সেই প্ল্যান্টে যায় হয়তো সে আর কখনোই ফিরে আসবে না। জোয়ের সাথে আরও কিছু কর্মী প্ল্যান্টে পৌঁছায়। হেলমেটে ক্যামেরা লাগিয়ে তারা বীর যোদ্ধার মতো সেই প্ল্যান্টে প্রবেশ করে। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে জেনেও পা কাঁপেনি তাদের। পুনরায় শুরু হয় পাইপ মেরামতের কাজ। প্রেসিডেন্ট হাউস থেকে এই সমস্ত অপারেশন লাইভে দেখানো হচ্ছিল। প্ল্যান্টের ভেতরে হাই রেডিয়েশনের ফলে কেউই বেশিক্ষণ সুস্থ থাকতে পারছিল না। এক এক করে তারা ভেতরে গেলেও নিমেষের মধ্যে বেরিয়ে আসতে হয় তাদের। কিন্তু কোনো রকমে কুলেন্ট পাইপটা ঠিক করার চেষ্টা করে ওরা। বিপদ যদি কপালে লেখা থাকে তাহলে কে বদলাবে। রিপেয়ারিং এর কাজ চলাকালীন পাইপে আরও বড় ফাটল দেখা দেয় এবং ফোয়ারার মতো তরল কুলেন্ট সেখান থেকে পড়তে শুরু করে। কর্মীরা গুরুতরভাবে আহত হয়। চিফ রাষ্ট্রপতিকে জানায় পাইপ পুরনো হওয়ার কারণে আর কোনো কিছু করাই সম্ভব নয়, হয়তো এভাবেই শেষ হয়ে যাবে গোটা শহর। সবার কপালে চিন্তার ভাঁজ, কি করে তারা দেশকে রক্ষা করবে। ঠিক তখনই জো বলে, একটা উপায় আছে। এই পুরো কুলেন্ট ট্যাঙ্কটাকে যদি বিস্ফোরণ করাই তাহলে সেই পাইপের ভেতরে যেই জিনিসগুলো আছে যা কিনা নিউক্লিয়ার চেম্বারকে ঠান্ডা রাখে সেই জিনিসগুলো একবারে নিউক্লিয়ার চেম্বারের ওপরে ফেলা সম্ভব হবে। তবে এই বিস্ফোরণের একটাই সমস্যা, যে এই বিস্ফোরণ করাতে ভেতরে কে যাবে। কারণ ওই কুলেন্টের ট্যাঙ্কে যে বিস্ফোরণ করাতে যাবে সে আর ফিরে আসতে পারবে না। বিস্ফোরণের আগুনে সেও শেষ হয়ে যাবে। জো ঠিক করে সে ভেতরে যাবে, কারণ সেখানে থাকা একমাত্র জোই বিস্ফোরণ করাতে পারত, আর বাকিরা কেউ বিস্ফোরণ করাতে পারত না। সবাইকে রক্ষা করার জন্য সে নিজে বলিদান দিতে প্রস্তুত হয়।
জো রাষ্ট্রপতির কাছে অনুরোধ করে শেষবারের মতো তার পরিবারের সাথে একবার কথা বলার জন্য। জো তার সহকর্মীদের বিদায় জানিয়ে চেম্বারের ভেতরে প্রবেশ করে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। সারা দেশ জুড়ে জোকে লাইভে আনা হয়। ইউনসুকে ফোন করে বলা হয় জোয়ের পরিবারকে সবাইকে নিয়ে টিভির সামনে যেতে। ইউনসু সেখানকার একটা বাসে উঠে টিভি অন করে, যদিও ততক্ষণে জোয়ের মা জেনে গেছে জো প্ল্যান্টের ভেতরে একাই গেছে। কষ্ট যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জো লাইভে আসে। রেডিয়েশনের ফলে তার নাক মুখ থেকে রক্ত পড়ছে। জো তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমি সময়ের আগেই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করো, তুমি ভালো থেকো। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে সবাই। সে তার বৌদিকে বলে তার মা এবং ছোট ভাইপোর খেয়াল রাখতে, এবং সে ইউনসুকে বলে, ইউনসু, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমার সঙ্গে বাঁচতেই চেয়েছিলাম, কিন্তু কি করব, ভাগ্য আমাদের একসাথে থাকতে দিল না, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, পারলে আমায় ক্ষমা করো, আমি তোমাদের কাউকে ছেড়ে যেতে চাইনি, এভাবে মরতেও চাইনি। জো হাউ হাউ করে কাঁদতে থাকে, তার কষ্টে সবার চোখ দিয়ে জল চলে আসে। পরিবারের সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে জো বলে, আমি তোমাদের ভালোবাসি, তোমরা আমাকে কখনো ভুলে যেও না। এবং তখনই তার হাত থেকে হেলমেটটা পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যায় কানেকশন। জোয়ের শরীর অবশ হয়ে আসছে। কোনো রকমে সে রিমোটটা হাতে নেয় এবং রিমোটের সুইচটা প্রেস করে। বিস্ফোরণে কেঁপে ওঠে পাওয়ার প্ল্যান্ট এবং সেই বিস্ফোরণের ফলে কুলেন্ট সব গিয়ে পড়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপরে এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা ঠান্ডা হয়। আর ওই কুলেন্টের মধ্যেই ভেসে ওঠে জোয়ের নিথর দেহটা। রিঅ্যাক্টর ঠান্ডা হয়, বিষাক্ত রেডিয়েশন বেরোনো বন্ধ হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা কোরিয়া। পরবর্তীতে দেখা যায় প্রেসিডেন্ট জো সহ সেই অ্যাক্সিডেন্টে মৃত সমস্ত ব্যক্তিকে সম্মান দেয়। আর এভাবে এখানে শেষ হয়ে যায় মুভিটা।